হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন বেসিক্যালি কথা বলবো যে সিনেমাটা নিয়ে, সেটা নাম হচ্ছে অতি উত্তম। তো সিনেমাটার কোন কোন দিন ভালো লাগলো, কোন কোন দিক খারাপ লাগলো, দুটো দিক নিয়ে কথা বলবো। এই সিনেমাটার জন্য দেখুন, এই সিনেমাটা উত্তম কুমার রয়েছে আমাদের প্রত্যেকের কাছে, তিনি মহানায়ক। ওনার আলাদা করে কোনো ওনার তুলনা হয় না কারোর সাথে। তো সেটা তো একটা ব্যাপার রয়েছে, কিন্তু তাও সিনেমার একজন রিভিউয়ার হিসেবে কিছু পজিটিভ দিক রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। আমি দুটো দিক নিয়ে বেসিক্যালি এখানে আলোচনা করবো। তো প্রথমে আমি পজিটিভ দিক নিয়ে কথা বলছি, তারপর নেগেটিভ দিকে আসছি। প্রথম কথা, আমরা যদি ট্রেলার থেকে স্টোরি বুঝতে পারি, সেটা তো আমরা বুঝেই গেছি, যেখানে মানে এখানে গৌরবকে আর কি উত্তম কুমারের আর কি নাতি হিসেবে দেখানো হয়েছে। আর তার সঙ্গে অনিন্দর যে চরিত্রটা, সে হচ্ছে উত্তম কুমারকে নিয়ে কি পড়াশোনা করছে এবং রীতিমতো তাকে নিয়ে রিসার্চ করছে। এবার একটা মেয়ের সাথে ওর প্রেম চলছে, সেই প্রেমে নানা রকম প্রবলেমে পড়ছে, যে কারণে আজকের দিনে বহু সিনেমা টিনেমা এটা ওটা দেখে ও কোনো সলিউশন বার করতে পারছে না, কীভাবে সব কিছু ঠিক হবে। মডার্ন অনেক কিছু ভাবনা চিন্তা সে করছে, কিন্তু তার একটা টাইমে মনে হয় উত্তম কুমার এমন একজন যে তার টাইমে প্রেম কীভাবে করতে হয় জেনারেশনকে শিখিয়েছিল। তো তার মনে হয় যে আজকের দিনে যদি উত্তম কুমার খোদ এসে তাকে সাহায্য করে, তাহলে সেই প্রেমের ক্ষেত্রে কোনো হয়তো রাস্তা খুঁজে পাবে। তো সেই কারণে উত্তম কুমারের প্ল্যান সেটের মাধ্যমে ডাকা হয়, এবং কীভাবে উত্তম কুমারকে মানে প্রেমটা করতে সাহায্য করবে তাই নিয়ে হচ্ছে বেসিক্যালি গল্প। কিন্তু একটা টাইমের পর মেয়েটা হচ্ছে মানে উত্তম কুমারের প্রেমে পড়ে যাবে। এবার মেয়েটা যে উত্তম কুমারের প্রেমে পড়ে যাচ্ছে, এই ব্যাপারটা কীভাবে দেখানো হচ্ছে দেখুন। জেনারেশন হয়তো পাল্টে গেছে, কিন্তু একটা মানুষের চার্ম, একটা মানুষের দাঁড়িয়ে থাকা গেট আপ কোনোদিন পাল্টাতে পারে না। সেই মানুষটা যে ম্যাজিকটা ক্রিয়েট করতে পেরেছিল মানে আমাদের 60s বা 70s যুগে, যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ ছিল, আমাদের দাদু দিদা প্রত্যেকে উত্তম কুমারের জন্য পাগল ছিল। এবং ওই সময় যারা মেয়েরা উত্তম কুমারের জন্য যে কী পরিমাণ ক্রেজ ছিল, সেটা আমি দিদাদের কাছ থেকে শুনেছি, দিদা ঠাম্মাদের কাছ থেকে শুনেছি, যে উত্তম কুমারের জন্য কি ব্যান্ডনেস ছিল। তো আজকের দিনে একটা মেয়ে যে বেসিক্যালি মডার্ন রণবীর কাপুরের ফ্যান, সেও কিন্তু নির্দ্বিধায় বলে দিতে পারছে রণবীর কাপুর কে, আপনার সামনে কিছুই নয়, এই ধরনের কথা কিন্তু বলতে পারছে। তো প্রেমটা কিন্তু ওইভাবে দেখাতে চেয়েছে, যে এমনই ওকে নিয়ে অবসেশন হয়ে পড়ছে, যেটা তখনকার দিনে মেয়েদের হতো। তো ওই যে চরিত্রে যে প্রেমে পড়ছে দেখানো হচ্ছে, সেটা কিন্তু খানিকটা এই টাইপের হোঁয়াশ দেওয়া হয়েছে। তো পজিটিভ দিক যদি আমাকে দেখতে বলা হয়, প্রথম যেটা হচ্ছে অবভিয়াসলি উত্তম কুমার, মানে কোনো কথা হবে না। দেখুন, আমরা তো সুযোগ পাইনি উত্তম কুমারের সিনেমা হলে গিয়ে দেখার, চাক্ষুষ করা। তো সেই মানে সুযোগটা সৃজিত মুখার্জি করে দিয়েছে, তার জন্য ওনাকে অবশ্যই একটা হ্যাটস অফ। এবং নন্দনে গিয়ে আপনারা সিনেমাটা দেখুন, বা কোনো হল যেখানে লোকজন হচ্ছে সেখানে গিয়ে দেখুন, তাহলে আপনারা অ্যাটমসফিয়ারটা পাবেন। এখানে উত্তম কুমারের যখন প্রথম ভয়েস শোনা যায় না সিনেমার মধ্যে, সেটা দেখার মতো ছিল। মানে হলের অ্যাটমসফিয়ারটা দুর্দান্ত ছিল। মানে আজও লোকটার জন্য যেভাবে সিটি হাততালি পড়ছে, মানে অভাবনীয়, অভাবনীয়। এবং ওনার এক একটা ডায়লগে এমন মোমেন্ট হয়নি যে উনি কথা বলছেন আর লোকে সিটি মারছে না। প্রত্যেকটা মুহূর্তে লোকটার জন্য কী রকমের উন্মাদনা হয়, সেটা সত্যি কথা বলতে সিনেমা হলে না গিয়ে আপনি দেখলে সেটা ফিল করতে পারবেন না। সর্বোপরি এই জিনিসটাকে বানানো কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে দক্ষতার প্রয়োজন, পরিমাণে খাটুনির প্রয়োজন। কারণ এখানে উত্তম কুমারকে ফিরিয়ে আনা হচ্ছে, এবং তার নানা রকম ডায়লগের মাধ্যমে কিন্তু সিনেমাটা বানানো হয়েছে, বহু রিসার্চ করে করা হয়েছে। তো টেকনিক্যাল দিক নিয়ে যে প্রশ্ন উঠছে, সেটা নিয়ে কোনো কথাই ওঠা কথা, কারণ বিশ্বে প্রথমবার এই ধরনের সিনেমা হলো, যে একজন লেজেন্ডকে এইভাবে একটা সলিউশন করার জন্য ফিরিয়ে আনা, এটা কিন্তু কখনো হয়নি এর আগে। তো সেইটাকে তো অবশ্যই ট্রিবিউট জানাতে হয়। এবং কি যেভাবে সংলাপগুলো লেখা হয়েছে, ওনার বহু বহু সিনেমা থেকে এটা ওটা করে যেভাবে সংলাপগুলোকে দেওয়া হয়েছে, সেগুলো পুরো খাপে খাপ মিলে গেছে। তো প্রচণ্ড পরিমাণে রিসার্চ করে সারাদিন রাত এক করে কিন্তু সিনেমাটা বানাতে হয়েছে। তো এটার জন্য কিন্তু সৃজিত মুখার্জিকে সমস্ত রকম কিন্তু যত পারেন আপনারা প্রশংসা করতে পারেন। এবং উত্তম কুমার সিনেমা শুরুতেই বলে দেয়, সিনেমা শুরুতে ঠিক বলবো না, মাঝখান করে একটা শর্ত দেয়, যে আমি কিন্তু যখন আসবো আমাকে কিন্তু ফ্যাকাসে দেখাবে, এবং আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আসবো, কারণ আমি ওই যুগের, আমি ওইটাকেই এখনো পছন্দ করি, রঙিন দুনিয়া আমার পছন্দ নয়। এবং তার সঙ্গে সঙ্গে উনি এটাও বলেন যে আমায় কিন্তু নানা পোশাকে নানাভাবে দেখা যায়, যে কারণে যে অভিযোগগুলো আমাদের হতো না সিনেমাটা দেখার সময়, যে এই কি এই ড্রেসে এক্ষুনি উত্তম কুমারকে দেখলাম আবার অন্য ড্রেসে চলে এলো, তো সেই প্রশ্নগুলো আর উঠবেই না, কারণ উত্তম কুমার নিজে সেটা ক্লিয়ার করে দিচ্ছে। আর যখন মহানায়ক নিজে বলছে, তখন কিসের অভিযোগ। তো সেই জিনিসটা রয়েছে। আর কিছু কিছু দৃশ্য রয়েছে যেগুলো সত্যি কথা বলতে গেলে গায়ে কাঁটা দিয়ে, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটা দারুণ হোমাস দেওয়া হয়েছে। দেখবেন বন্ধুভাবী গানটা একটা সিন রয়েছে, যে উত্তম কুমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে তাকিয়ে রয়েছে, ওটা ওরা অনেকে বলছিল নাকি এক যে ছিল রাজাকে দেখে, কিন্তু না, ওখানে ডায়লগ রয়েছে। তখন উত্তম কুমার জিজ্ঞাসা করছে যে এই ছোকরাটা কে, তখন ওরা বলছে যে আপনার পরে তো এই লোকটাই ইন্ডাস্ট্রি টানছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা বলেছিলাম ভিডিওতে, দেখবেন ঠিক এক্স্যাক্টলি সেটাই কিন্তু বলা হয়েছে সিনেমায়, যে আজকের দিনে দাঁড়িয়ে আপনার পরে কিন্তু এই ইন্ডাস্ট্রি। উত্তম কুমার বলছে বাহ, এ তো বিরাট ভালো কথা। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দারুণ একটা হোমাস দিয়েছে সৃজিত মুখার্জি, কারণ উত্তম কুমারের পরে সত্যি কথা বলতে গেলে তো ইন্ডাস্ট্রি লোকটাই টেনেছিল, নাহলে হয়তো ইন্ডাস্ট্রি শেষ হয়ে যেত। তো সেই দিকটা তো অবশ্যই রয়েছে। তো প্লাস পাশাপাশি আমি যেটা বললাম, যে ডায়লগ সংলাপগুলোকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এবং উত্তম কুমারের উপস্থিতি দেখার মতো। মানে আজও মানে ওনার চামটা কতটা ছিল, মানে এখন সত্যি কথা বলতে আমরা মনে হবে যে অনেকেই সত্যি কথা বলতে পিছিয়ে রয়েছে, কারণ ওনার কথা বলা, হাঁটা চলা, গেট আপ, সেগুলো যখন এক্সপিরিয়েন্স করছি হলের মধ্যে না বড় পর্দায়, সেই ফিলটা পাচ্ছি। তো সেই জিনিসগুলো রয়েছে। মানুষটা যখন বলছে শেষবারের মতো যে আর হয়তো ফিরবো না, চোখের কোনো কিন্তু জল আসছে। কারণ আমরা দেখুন এই জেনারেশন, আমরা কিন্তু প্রচুর সিনেমা দেখি না। আর একটা কথা বলি, আমরা যেহেতু এই জেনারেশন প্রচুর উত্তম কুমারের সিনেমা দেখি না, আমরা আরও ফিল করতে পারবো ওই সিনেমাটা, কারণ বহু ডায়লগ উত্তম কুমারের কোন সিনেমার আমরা তো বুঝতে পারছি না, খুব চেনা সিনেমা বাদে, যেমন ধরুন নায়ক বা সপ্তপদী, এই সিনেমাগুলো বাদে বাদ বাকি বহু সিনেমা আমরা দেখিনি। তো সেই সিনেমাগুলো যখন ডায়লগ আসছে, তখন স্বাভাবিকভাবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটা কোন সিনেমা, আমরা ভাবছি নতুন কোনো ডায়লগ দেখছি।
তো উত্তম কুমারকে কিন্তু তিনি সত্যি কথা বলতে গেলে জীবন্ত করে এক প্রকার তুলেছেন, এটা নিয়ে কোনো ডাউটই নেই। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের ইন্ডাস্ট্রিকে যে ঘাটিয়া ফাটিয়া বলে দেয় সবাই মিলে, তো তাদের কিন্তু একটা উপযুক্ত জবাব দিল, কারণ যারা ঘাটিয়া বলছে তাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ধরনের সিনেমা হয়নি। তো কোথাও গিয়ে আমার মনে হয় কাইন্ড অফ ঘাটিয়া ইন্ডাস্ট্রিকে জবাবটা দিন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এই সিনেমাটা বানিয়ে। তো এটা কিন্তু অবভিয়াসলি সাপোর্ট করার মতো। তো এইগুলো পজিটিভ দিক তোমাদেরকে বললাম। এবং অনিন্দর কাজ ভালো হয়েছে, নায়িকা যে তার কাজে খুব ভালো হয়েছে, গৌরব দাও দারুণ অভিনয় করেছে, তার যেটুকু যা পার্ট ছিল প্রত্যেকে ভালো কাজ করেছে। লাবণী ম্যাম, সুভাশিস দা, প্রত্যেকে লাবণী ম্যামের যে সিনটা রয়েছে, যে ওই টাইমের একজন মহিলা যে আর কি উত্তম কুমারের জন্য পাগল ছিল, আর যখন এতদিন পর তিনি ভূত হয়ে আসছেন, তিনি কিন্তু লিপস্টিক ফিপস্টিক মেখে রীতিমতো আয়নায় নিজেকে সাজিয়ে তবেই উনি সামনে আসছেন। তো এই যে ব্যাপার স্যাপারগুলো এগুলো কিন্তু খুব ভালো হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এবার যদি আমি আসি সিনেমার নেগেটিভ দিকে, এখন তো পজিটিভ দিক নিয়ে কথা বললাম। নেগেটিভ দিকে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সিনেমার ফার্স্ট হাফ যতটা দুর্দান্ত ছিল, ফার্স্ট হাফ কিন্তু দুর্দান্ত, যেভাবে ওই প্রেমটার ব্যাপারটা ঘটছে আস্তে আস্তে, প্রেমটা মানে করতে উত্তম কুমার সাহায্য করছে, ওই পোর্শনটা দারুণ ছিল। কিন্তু যখন থেকে মেয়েটার প্রেমে পড়লো উত্তম কুমারের আর কি, সেখান থেকে যে সলিউশনটা করা হয়েছে সেটা অনেক অন্য উপায়ে করা হয়েছে। এখানে উত্তম কুমারকে দিয়ে যে সলিউশনটা করানো হয়েছে, সেটা কোনো কোনো জায়গায় আমরা দেখে মনে হবে যে উত্তম কুমারের সঙ্গে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না। আপনার একজন দর্শক হিসেবে, বেসিক্যালি বয়স্ক দর্শক যারা, তাদের একটু অপমানিত বোধ হতে পারে, যারা উত্তম কুমার ধরুন ডাইহার্ট ফ্যান, তাদের মনে হতে পারে যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না, এইগুলো ভুলভাল হচ্ছে। কিছু জিনিস কিন্তু সেকেন্ড হাফে খুব ভুলভাল রয়েছে। ফার্স্ট হাফ খুবই ভালো, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু স্ক্রিপ্টে প্রচুর গলতি রয়েছে, যেটা আমার মনে হয়েছে, এবং সিনেমাটা কোথাও গিয়ে ঘেঁটে যায়। কারণ উত্তম কুমার বাদে আপনি যখন সেকেন্ড হাফ থেকে বেরোবেন, আপনার একটা জিনিস মাথায় ঢুকবে যে উত্তম কুমার ছিল বলেই সিনেমাটাকে আপনি দারুণ বলছেন। কিন্তু একবার যদি আপনি সিনেমাটাকে উত্তম কুমারকে একটু হলেও সরিয়ে দেন, এই সিনেমাটা কিন্তু জিরো হয়ে যায়। কারণ এদের যে প্রেমটা, বেসিক্যালি যেটা আর কি মেন, যে প্রেমটায় সলিউশন করছে উত্তম কুমার, তো অনিন্দ আর এই যে মেয়েটার যে প্রেমটা, সেটা কিন্তু এখানে কোনোভাবেই ওয়ার্ক করছে না। আর মেয়েটার উত্তম কুমারের জন্য যে পাগলামিটা, সেটা কোনো কোনো জায়গায় অবাস্তবতায় গিয়ে পৌঁছচ্ছে, সেটা কিন্তু দেখে আমরা মনে হবে যে না এটা হাস্যকর হয়ে যাচ্ছে। তো যে কারণে কিন্তু সিনেমাটাকে আমার মনে হয় সিনেমাটাকে অনায়াসে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে রাখা যেত। সিনেমাটা 40 মিনিট প্রচুর এক্সট্রা করা হয়েছে, সিনেমাটাকে জোর করে লাস্টের দিকে টানা হয়েছে, এবং যে পোর্শনগুলোতে টেনে আর কি সিনেমাটাকে বড় করা হয়েছে, সেগুলো কিন্তু ওয়ার্ক করছে না। সেগুলোকে একজন দর্শক হিসেবে আপনি কিন্তু ফিল করতে পারছেন না, যেটা ফার্স্ট হাফে আপনি ফিল করতে পারছেন যে উত্তম কুমার এসে সলিউশন করছে। কিন্তু কিছু একটা টাইমের পর উত্তম কুমার যখন অন্য ব্যাপারটা সামলাতে গেল, প্রেমটা থেকে মেয়েটাকে সরাবার জন্য নিজে বেরিয়ে আসা, সেই জায়গাটা স্ক্রিপ্টটা একদমই কিন্তু ওয়ার্ক করেনি। সেখানে সেখানে অনেক ডায়লগ উত্তম কুমারের মুখে সৃজিত মুখার্জি নিজে বসিয়েছে, যে জায়গাটা কিন্তু একদমই ওয়ার্ক করছে না। তো সিনেমার সেকেন্ড হাফে গিয়ে কিন্তু মানে একটা ভালো সিনেমা আমরা কেন বলি, যে সিনেমাটা লাস্ট অব দি গ্রিপিংটা যেন ধরে রাখে, তো এটা উত্তম কুমার অসাধারণ। উত্তম কুমারকে নিয়ে কোনো কথা হবে না, সেটা আমি 10-এ 10 দেবো। কিন্তু সিনেমাটার উত্তম কুমার বাদ দিলাম, নিজে দেখেন সিনেমাটা কিন্তু কিছুই নেই, নর্মাল একটা সিনেমা হয়ে যায়। কারণ স্টোরিটা, যে গল্পটা লাস্টের দিকে গিয়ে হলো, সেটা খুব নর্মাল পাতির জায়গায় গিয়ে পৌঁছায়। তো সেই কারণে উত্তম কুমারের যে ম্যাজিকটা, সেটাও কিন্তু লাস্টের দিকে কোথাও গিয়ে ওয়ার্ক করছে না, যতটা ফার্স্ট হাফে করেছিল। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সিনেমার নেগেটিভ দিক কিন্তু সবথেকে বড় এটাই, যে উত্তম কুমার ফিরে এসছে, আমরা ফার্স্ট হাফে দেখে একটা অদ্ভুত ফিল পাচ্ছি, নস্টালজিয়া কাজ করছে, যেন মনে হচ্ছে আমরা সত্যি উত্তম কুমারের সিনেমা দেখতে এসেছি, আমরা 60-এর দশকে ফিরে গেছি। কিন্তু সিনেমার শেষটা এমনভাবে হয়, সেই রেসটা কোথাও গিয়ে আমার মনে হয় কেটে যায়। তো সিনেমাটা স্ক্রিপ্টটা আর একটু জোর দেওয়া দরকার ছিল, যে প্রেমটা আরও দারুণভাবে করা যেত, যে সলিউশনটা লাস্টে দেখানো হয়েছে, সলিউশনটা অনেক বেটার করা যেত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো প্রচেষ্টাটাকে সাধুবাদ জানাতে হবে, অবশ্যই প্রচেষ্টাটা সাপোর্ট তো থাকতেই হবে, কারণ কোনো ইন্ডাস্ট্রিতে কখনো হয়নি। তো সৃজিত মুখার্জি ভেবেছে, তার জন্য তাকে হ্যাটস অফ। তাই সমস্ত রকম নেগেটিভ পয়েন্ট এটা ওটা সরিয়ে আমি বলবো সিনেমাটা যান, এনজয় করুন। আপনি যদি উত্তম কুমারের ফ্যান হয়ে থাকেন, সেটা এই জেনারেশন হোক ওই জেনারেশন হোক, প্রত্যেকে সিনেমাটা এনজয় করে, কারণ বহু ইয়ং ছেলেমেয়েও কিন্তু উত্তম কুমারের জন্য সিটি মেরেছে, ইনক্লুডিং আমি। তো যে কারণে কিন্তু এই ব্যাপারটা রয়েছে। তো যাই হোক, আমি সিনেমাটাকে রেটিং দেবো অবশ্যই 5-এ 4 আমি দিচ্ছি, শুধুমাত্র উত্তম কুমারের জন্য। কিন্তু উত্তম কুমারকে যদি বাদ দিয়ে আমাকে বলতে হয়, সিনেমাটাকে অবশ্যই 5-এ 3-এর বেশি কিন্তু দেওয়া যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু উত্তম কুমার থাকলে সিনেমায় কি এফেক্ট করতে পারে, উত্তম কুমার একটা সিনেমাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, সেটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অতি উত্তম, অবশ্যই। কারণ উত্তম কুমার ছিল বলেই হয়তো সিনেমাটা কোথাও গিয়ে ভালো বক্স অফিসে আনবে, ভালো আমরা বলছিও, কারণ উত্তম কুমার ধরেছে, এটাই হচ্ছে মুদ্রা কথা। কিন্তু আরও অনেক বেটার হতে পারতো, সেকেন্ড হাফ একদম ভালো হয়নি। ফার্স্ট হাফ যতটা ভালো, সেকেন্ড হাফ অনেকটাই মানে জমাটি জায়গায় পৌঁছয়নি, আরও অনেক ভালো করা যেত। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।